রৌদ্রময় বালুচর পর্ব সংখ্যা ৩। আরমান এতক্ষণ তাদের বাড়ির ছাদে দাঁড়িয়ে রাশেদের সঙ্গে কথা বলছিল কোনো এক ফাইলের বিষয় নিয়ে। হঠাৎ করে আরমানের চোখ যায় দূরে বটগাছের তলায় দাঁড়িয়ে থাকা সাদা কলেজ ড্রেস পরা জারার দিকে। কেমন কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে, কারোর জন্য হয়তো অপেক্ষা করছে। তাদের ছোট একতলা বাড়ির ছাদ থেকে মেন রাস্তার প্রায় সব দেখা যায়, তাই জারাকে এমন একা দাঁড়িয়ে থাকতে দেখে সোজা ছাদ থেকে নেমে আরমান বটগাছটার কাছে আসে। যারাকে এই নিয়ে 3বার দেখেছে সে, কিন্তু নামটাম কিছুই জানা হয়নি তার। প্রথম সাক্ষাতেই তাকে যেভাবে আদর যত্ন করেছে কামড় আর থাপ্পড় দিয়ে, তার সারা জীবনেও ভুলবে না সে। এখনও যারার সম্পর্কে ভালো করে কিছুই জানে না সে। যারাকে প্রথম দিন থেকেই ভালো লাগা কাজ করছে তার মাঝে। কেমন শান্ত আর সনীলতা বজায় রেখে চলাফেরা করে। সব ঠিক আছে, শুধু হাইটে কিছুটা ছোটো, এটা কোনো বিষয় না। ভালোবাসা হাইট থেকে হয় না, ভালোবাসা হয় মন থেকে, যা হঠাৎ করেই হয়ে যায়। 1/2 ইঞ্চি হলেও পরীর মতো সুন্দর সে। ওর কথা মনে এলেই আরমান আর মনে হেসে ওঠে মাঝে মাঝে। এই একা একা হাসার রোগটা তাকে সারতে হবে, নয়তো সবাই তাকে পাগল মনে করবে। আরমান এসে সোজা জারার সামনে দাঁড়ায়, ভালোভাবে পা থেকে মাথা পর্যন্ত ভালো করে পর্যবেক্ষণ করে নেয়। পরনে সাদা কলেজ ড্রেস, মাথায় হিজাব বাঁধা, মুখটা ঢাকা, কপালে তার বিন্দু বিন্দু ঘাম। আরমানকে দেখে সে যেন আরও ঘামছে। আরমান বুঝতে পারে তার উপস্থিতিতে সে ভয় পাচ্ছে। ওই দিন যে বই দেখিয়ে এসেছে, তার 1/2 ইঞ্চি মেয়েকে বিক্রি করে দেবে বলেছে, তাই আরমানকে দেখে কেমন যেন নিজেকে গুটিয়ে নিচ্ছে নিজের মাঝে। পা দিয়ে মাটি নাড়াচাড়া করছে, বুকে ধরে রাখা বইটা আরও শক্ত করে চেপে ধরেছে নিজেদের মাঝে। কেমন করে যেন কেঁপে কেঁপে উঠছে যারা। সুযোগ পেলেই এক দৌড়ে পালাবে সে। তাই সে যারার ভয় দূর করতে বলে, আমাকে ভয় পাও। এবার আর অসম্পূর্ণ কথা সম্পূর্ণ করতে পারল না। তার আগেই মাথায় কিছু একটার বাড়ি লাগে তার। মাথাটা ঝিম ধরে গেছে কয়েক সেকেন্ড। মাথাটা বুবু করছে তার। আরমান মাথায় 2 হাত দিয়ে চেপে ধরে সামনের দিকে তাকায়, দেখে যারা ঘাটের দিকে এক দৌড়ে পালাচ্ছে। সে ঠিক বুঝতে পারছে না তাকে কে বাড়ি মেরেছে। যারার হাতে থাকা বই মাটিতে পড়ে আছে, হয়তো এই বই দিয়েই তার মাথায় মেরেছে। বইটা মাটি থেকে তুলে হাতে নেয় আরমান, যুক্তিবিদ্যার বই। আরমান বইটার দিকে তাকিয়ে মনে মনে ভাবে, এই মেয়ে যুক্তিবিদ্যা বই পড়ে এমন অযৌক্তিক কাজ কিভাবে করে। বালের মেয়ে মানুষ, ভালোভাবে কথা বলতে এসেও শান্তি নেই। এই 1/2 ইঞ্চির মেয়ের হাতে মার খেতে 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 হয় যেখানে সেখানে। তাকে ধরে পেটাচ্ছে কোনো কারণ ছাড়াই। কি দোষ তার? রাগে দাঁত হিড়হিড় করছে। আরমান শক্ত গলায় বলে, এই 1/2 ইঞ্চির মেয়ে, দাঁড়াও বলছে এখানে। আর এক পা এগোলে পা ভেঙে ফেলবো তোমার, তুলে নিয়ে বিক্রি করে দিব বলে দিলাম কিন্তু। আরমানের এমন ধমকে কথা বলতে শুনে পা থেমে যায় তার। ভয়ে ছুটে আর এক পাও এগোতে পারছে না সে। মনের মধ্যে এক ঝাঁক ভয় এসে বাসা বাঁধে। যদি তাকে কোনো ক্ষতি করে দেয়, এবার যদি সত্যি সত্যি তাকে বিক্রি করে দেয়। তার ভাবনার মাঝে আরমান এসে দাঁড়ায় যারার সামনে। এই মেয়ে, এই আমাকে কি তোমার সরকারি মনে হয়? যখন দেখছো তখনই আমার আঘাত করছো, সমস্যা কি তোমার? কিছুটা চেঁচিয়ে কথাগুলো বলে আরমান। আরমানের কথায় কোনো হেলদুল দেখা গেল না যারার মাঝে। যে ভাবনায় ব্যস্ত কিভাবে পালাবে এখন এখান থেকে। আরমান যারার কোনো হেলদুল করতে না দেখে আরও কিছুটা সামনে এগিয়ে আসে যারার দিকে। আরমানকে তার কাছে আসতে দেখে নিজেকে বাঁচাতে আবার হাত তুলে আঘাত করার জন্য যারা, কিন্তু এবার আর সফল হতে পারেনি সে। তার আগেই আরমান হাত ধরে ফেলে। জীবনেই প্রথম কোনো পুরুষের ছোঁয়া পেয়ে কেঁপে ওঠে যারা। পুরুষালী গায়ের গন্ধ তার নাকে সে বারবার সুরসুরি দিচ্ছে। হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে এসেছে তার। বুকটা মুচড় দিয়ে ওঠে। এই লোকটা তার ক্ষতি করে দিবে না তো এখন। যারার 2 হাত নিজের হাতের ভেতর রেখেই আরমান আবার বলে, এই 1/2 ইঞ্চির মেয়ে, সমস্যা কি তোমার? এইটুকু হাইট নিয়ে এত সাহস দেখাও কি করে? তুলে এক আছাড় দিব, 7 দিনও বেড থেকে নামতে পারবে না। কথা না শুনে বারবার আঘাত করছো কেন? তুমি জানো আমি কে, কি করতে পারি তোমার সাথে? ধারণা আছে কোনো? আরমানের ভয়ে চোখ ঝলঝল করে আসে তার। এই লোকটাকে আসলে সে চেনে না। 2বার আঘাত করেছে সে। যদি কোনো ছেলে ধরা হয় এই লোক, তখন
যদি তাকে তুলে নিয়ে বিক্রি করে দেয়? এখন আমি কি করব? যারার ভাবনার মাঝে আবার আরমান বলল, এই মেয়ে এই কথা বলার মাঝে ফোন বেজে উঠে। কিছুটা বিরক্ত হয় আরমান, সম্পূর্ণ শেষ করতে পারল না। তার ফোন বেজে উঠে তার আগে। যারার দুই হাত নিজের এক হাতে নিয়ে প্যান্টের পকেট থেকে ফোনটা বের করে দেখে রাশেদ কল করেছে। একরাশ বিরক্ত নিয়ে কলটা রিসিভ করে। হ্যালো, বল রাশেদ। ফোনে থাকা লোকটা কি বলল তা শোনা গেল না। হ্যাঁ, পেয়ে গেছি, রাতে পাঠিয়ে দেব। আবারও শোনা গেল না কিছু। হ্যাঁ, সাথেই আছে আমার, পাঠিয়ে দিব। বলেই কলটা কেটে দেয় আরমান। আরমানের কথা শুনে এবার জুড়ে জুড়ে কান্না করে দেয় যারা। প্লিজ আমায় কোনো ক্ষতি করবেন না, আমি আপনাকে আর মারব না, সত্যি বলছি। আমাকে বিক্রি করে দেবেন না প্লিজ। আমার আম্মু আমার জন্য খুব কষ্ট পাবে, আমার খরগোশগুলো না খেতে খেয়ে মারা যাবে। আমি আর আপনার সামনেও আসবো না, প্লিজ এবারের মতো যেতে দিন আমাকে। কান্না করতে করতে এক নাগাড়ে কথাগুলো বলে ফেলে যারা। এই মেয়ে কি বলছে এসব? তাকে কেন সে বিক্রি করে দিতে যাবে? সে তো এতক্ষণ অফিসের ইম্পর্ট্যান্ট ফাইলের কথা বলছিল রাশেদের সাথে। আর এই হাফ ইঞ্চি মেয়ে বুঝলো কি তাকে নারী পাচারকারী ভাবছে না তো আবার? আল্লাহ, এই মেয়ের ছোটো মাথায় কত কিছু ঘুরে। নিজের মনেই বিড়বিড় করে কথাগুলো বলল আরমান। এই মেয়ে, আমি তোমার। এবারও কথাগুলো বলতে পারলো না। পেছন থেকে কারো কথা বেশি আসছে। রাগে নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করছে তার। বাল, তাকে কেউ কথা সম্পূর্ণ করতে কেন দেয় না? সে কথা বললেই কেন সবাই ভিলেনের মতো বাম হাত ঢুকিয়ে দেয়? এই মিয়া, এই আপনি আমার বান্ধবীর হাত এইভাবে ধরে আছেন কেন? তাড়াতাড়ি ওর হাত ছাড়েন, আপনি এক্ষুনি ছাড়েন মিম। হে, তাড়াতাড়ি হাত ছাড়ুন আমার বান্ধবীর, নয়তো এই ঘাটের সামনে গণপিটনি খাওয়াবো আপনাকে আমার বান্ধবীর হাত ধরার অপরাধে, ফিহা বলল। পরপর কথাগুলো বলে থামে মিম আর ফিহা। আরমানের সামনে এসে এক ঝাটকায় যারা হাত টান মেরে ছাড়িয়ে নেয় মিম। হাতে ছাড়িয়ে আরমানের দিকে আঙুল থাক করে মিম বলে, আমার বান্ধবী বোকা বলে তাকে বিরক্ত করছে, তার হাত ধরেছে। সাহস কত আপনার? সাহস তো আপনার কম না? বাড়ি কোথায় আপনার? আগে তো এই গ্রামে দেখিনি। মিমের কথা শুনে রাগী লোক নিয়ে মিমের দিকে তাকায় আরমান আর বলে, তোমার বান্ধবী বোকা? তুমি জানো তোমাদের এই বান্ধবী আমার সাথে ঠিক কী করেছে? তোমাদের ভাগ্য ভালো এখনও ওকে মেরে দেইনি আমি। আরমানের রাগী লুক দেখে কিছুটা দমে যায় মিম। ফিহা যারাকে ধরে দাঁড়িয়ে আছে মিমের সাথে, যারা বয়ে কান্না করছে এখনও। তাই ফিহা কিছুটা মিনমিন সুরে বলল, না মানে ভাইয়া, আপনার বাসা কোথায়? আগে তো দেখিনি এই গ্রামে। আমার বাড়ি ময়মনসিংহ। আরমানের কথা শুনে তিনজন বড় বড় চোখ করে তাকায় আরমানের দিকে। লোকটার বাড়ি ময়মনসিংহ হলে এখানে কি করে? প্রশ্নটা তিনজনের মনে আসলেও জিজ্ঞেস করতে পারল না ভয়ে। তাদের দিকে কেমন লাল চক্ষু নিয়ে তাকিয়ে আছে। ধরতে পারলেই খেয়ে ফেলবে। এখন এখান থেকে কেটে পড়লেই ভালো। পিহা, না মানে তাকুন আপনি এখানে, আমরা যাই। হি 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 মেকে হাসি দিয়ে বলে, আচ্ছা ভাইয়া, আমরা তাহলে আসি, দেরি হয়ে যাচ্ছে আমাদের। মিনমিনি সুরে কথাটা বলে মিম। আরমানও আর কিছু বলল না, এক পলক যারার দিকে তাকায়। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, বয়ে কান্না করছে এখনও। নামটা আর জানা হলো না তার। শুরু বলে চলে যায় তাদের সামনে থেকে। কলেজে চলে আসে তিনজন। সব ক্লাস শেষ করে মাঠে বসে আছে তিনজন। কেউ কোনো কথা বলছে না। মিমি একটা দীর্ঘশ্বাস ফেলে যারাকে জিজ্ঞেস করে, কি হয়েছিল সকালে? যারা তাদের সব খুলে বলে, প্রথম দিন থেকে শুরু করে আজ পর্যন্ত তার সাথে যা যা ঘটেছে। যারার কথা বলা শেষ হলে ফিহা বলে, শোনা, তুই আমাদের আগে কেন বলিসনি এসবের কথা? মিম বলল, আগে বললে আজ আমরা তোকে বটগাছতলায় একা দাঁড়িয়ে থাকতে দিতাম না এখনও। যারা বলল, আমি জানতাম নাকি এত কিছু ঘটে যাবে? ফিহা বলল, যাই বলিস, লোকটা কিন্তু বহুত হ্যান্ডসাম আছে। কি বডি লোকটার, জিম করা শরীরে সুঠামদেহী একজন আকর্ষণীয় পুরুষ। কি সুদর্শন দেখতে, আমি তো ফিদা হয়ে গেছি রে যারা। মিম বলল, এই তোর উল্টাপাল্টা কথা বন্ধ কর, সবসময় বাজে কথা শুধু তোর। যারা বলল, আমার সাথে এই পর্যন্ত 2বার দেখা হলো লোকটার সাথে, আমিও তো এত ভালো করে লোকটাকে পর্যবেক্ষণ করতে পারিনি, আর তুই এক দেখায় এত কিছু লক্ষ্য করে ফেলেছিস ফিহা? কিছুটা অবাক হয়ে কথাগুলো বলে যারা। ফিহা বলল, কেন, তোর বুঝি হিংসা হচ্ছে লোকটাকে আমি ভালোভাবে দেখেছি বলে?
যারা বলল, আমি কেন হিংসা করতে যাব, আজব। আমি তো শুধু এমনিই বললাম তোকে। আর ওই লোকটাকেই দেখলে আমার ভয় করে, হাত পা ভয়ে ঠান্ডা হয়ে আসে। কি ভয়ঙ্কর লোক, আর একটু হলেই আমাকে বিক্রি করে দিত। মিম বলল, তোদের কথা বন্ধ করবি, আগে আমার কথা শুন। যারা আর ফিহা চুপ হয়ে যায়, আর দুজনে একসাথে বলে, বল। মিম বলল, আজ ওই বড় মাঠের দারোয়ানকে মজা দেখাতে যাব। আমার কলিজাটাকে মাঠের ভেতরে ঢুকতে দেয়নি বড় শয়তান দারোয়ানটা। ফিহা পড়ল, এটা তো আমি ভুলেই গেছি, চল চল তাড়াতাড়ি। বসা থেকে উঠে দাঁড়ায়, আসে রাস্তার গাড়ির জন্য। কিছু সময় পর গাড়ি পেয়েও যায়। নদী পার হয়ে এসে দাঁড়ায় বড় মাঠের গেটের সামনে তিনজন। দারোয়ান চাচা, আপনি নাকি আমার কলিজাকে মাঠে ঢুকতে দেননি ওই দিন। মিম বলল, তিনজন মেয়ে একসাথে দাঁড়িয়ে আছে গেটের সামনে। দারোয়ান তিনজনের দিকে তাকিয়ে আছে, বোঝার চেষ্টা করছে কার কলিজার কথা বলছে তারা তাকে। কার কলিজা গেটের ভেতরে ঢুকতে দেয়নি সে? কলিজা আবার কীভাবে গেটের ভেতর ঢুকতে দেবে? দারোয়ান, তোমরা কার কলিজার কথা বলছো? আমি কার কলিজা গেটের ভেতরে ঢুকতে দেইনি? মিম আর ফিহা একসঙ্গে বলে ওঠে, আমাদের কলিজাকে আপনি ভিতরে ঢুকতে দেননি। দারোয়ান বলল, কলিজা কীভাবে গেট দিয়ে প্রবেশ করবে? কলিজা কি হাঁটে পারে নাকি? ফিহা বলল, আমাদের কলিজা হাঁটতে না পারলে বৃহস্পতিবার এই গেটের সামনে আসলে কি করে? এই গেটের সামনে আসলো কি করে? মিম বলল, হেঁটে আসলো বলেই তো তাকে আপনি ঢুকতে দেননি, অপমান করে তাড়িয়ে দিয়েছেন। দারোয়ান, আরে তোমরা কোন কলিজার কথা বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না তোমাদের কথা। ফিহা বলল, এখন বুঝবেন কি করে? কি হচ্ছে এখানে? এত চিৎকার চেঁচামেচি কেন কেন হচ্ছে গেটের সামনে? রুহান আর জায়েদ দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নদীর পাড়ে আসে ঘুরতে। নিজেদের মাঝে টুকটাক কথা বলে নদীর পাড়ে ঠান্ডা বাতাসে বসে আছে দুজন। জেরিন আর জিনিয়াকে অনেকবার ডেকে এসেছে জায়েদ, কিন্তু তারা নাকি আসবে না এই দুপুরের কাঠফাটা রোদে নদীর পাড়ে। জিনিয়া অবশ্য এসবে না আসার কারণ সেখানে রুহান আছে তাই। রোদের বাহানা দিয়ে নিজেকে আসেনি আর জেরিনকেও আসতে দেয়নি। নদীর পাড়ে নিম গাছের নিচে বসে নদীর ঠান্ডা বাতাসের উপভোগ করছিল জায়েদ আর রুহান। কিন্তু মাঠের গেটের সামনে থেকে মেইলি চিৎকার চেঁচামেচি শুনে তারা বসা থেকে উঠে দেখতে আসে গেটের সামনে কি হয়েছে। গেটের সামনে আসতেই দেখে দুইজন মেয়ে দারোয়ানের সাথে ঝগড়া করছে। ঝগড়ার মাঝে জায়েদ বলে ওঠে, কি হয়েছে দারোয়ান আঙ্কেল? ওরা এখানে এমন চেঁচামেচি করছে কেন? দেখুন না সাহেব, এই দুইটা মেয়ে কখন থেকে বলেই যাচ্ছে আমি নাকি তাদের কলিজাকে মাঠে ঢুকতে দিইনি। ফিহা বলল, এই এখন একদম অস্বীকার করার চেষ্টা করবে না, বলে দিলাম। মিম বলল, হ্যাঁ একদম তাই, আমাদের বলেছে আপনি তাকে ঢুকতে দেননি। দারোয়ান চাচা, দেখেছেন সাহেব, দেখেছেন এই কখন ওরা দুইজন কার কলিজা কার যেন ভেতরে ঢুকতে দেয়নি এসব বলে যাচ্ছে। এদের কথা কাটাকাটি করতে দেখে বিরক্ত হয় রোহান বলল, এই আপনারা চুপ করবেন সবাই, কি বাচ্চাদের মতো ঝগড়া করছেন? কি হয়েছে তা শুরু থেকে সব বলেন একজন। রোহানের ধমক শুনে সবাই একদম চুপ হয়ে যায়। সবাইকে চুপ থাকতে দেখে এবার জায়েদ বলে, এই মেয়ে এমন ঝামেলা না করে বলো তোমাদের প্রবলেম কি? ফিহা বলল, আপনি চুপ থাকুন, আমাদের কথার মাঝে বাম হাত ঢোকাবেন না, একদম বলে দিলাম। আমরা এই দারোয়ানের সাথে কথা বলতে এসেছি, আপনাদের সাথে না, ওকে? জায়েদ, এই মেয়ে তুমি জানো তুমি কার সঙ্গে এমনভাবে কথা বলছো? ফিহার ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, জানার প্রয়োজনও মনে করছে না আপাতত। ফিহার এমন ডোন্ট কেয়ার ভাব থেকে আঙুল তাক করে বলে, এই মেয়ে তুমি কিন্তু এখন বেশি বাড়াবাড়ি করছো। হ্যাঁ, তোরা চুপ করবি? কি বাচ্চাদের মতো ঝগড়া করছিস, বিরক্ত লাগছে এসব। রোহান এবার মিমের দিক তাকিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? মিম বলল, আসলে ভাইয়া হয়েছে কি, গত বৃহস্পতিবার আমার বান্ধবী এই মাঠ দিয়ে বাড়িতে যেতে চেয়েছিল কিছু সমস্যার কারণে, কিন্তু দারোয়ান চাচা তাকে ভেতরে ঢুকতে দেননি। তাই আজকে জিজ্ঞেস করতে এসেছি আমরা, কিন্তু তিনি অস্বীকার করছেন এসব। দারোয়ান চাচা, না সাহেব, তারা মিথ্যে বলছে। একটু আগেও আমায় বলেছিল তাদের কলিজার কথা, আর এখন বলছে তাদের বান্ধবীর কথা। রোহান বলল, বুঝলাম। তা আপনাদের কলিজা বান্ধবী তিনি কোথায়? যাকে নিয়ে এত ঝামেলা সে কোথায়? যারা এতক্ষণ সব কিছু মিম আর ফিহার পিছন থেকে দাঁড়িয়ে শুনছিল নীরব দর্শকের মতো। একটা কথা বলেনি সে। বলিনি বললে ভুল হবে, তাকে বলার সুযোগ দেওয়া হয়নি।
মিম আর পিহা তার হয়েই সব বলেছিল, তাই তাদের পেছনে থাকার কারণে কেউ দেখেনি। হাইটে ছোটো দেখে তাকে এতক্ষণ কারো চোখে পড়েনি। মিম বলল, এই যে ভাইয়া আমাদের বান্ধবী। যারা হাত ধরে সামনে এনে বলে। যারাকে দেখে জায়েদ আর রোহান টাঙ্কিকে যায়, এই মেয়ে তো সময় ধরে এখানেই দাঁড়িয়ে আছে, অথচ তাদের চোখে পড়ল না। চোখে পড়লেই না কি করে, যারা তার দুই বান্ধবীর তুলনায় অনেক খাটো। তাদের দুজনের পিছনে দাঁড়িয়ে থাকায় দেখতে পায়নি তারা। জায়েদ যারাকে দেখে উচ্চস্বরে হেসেই ফেলে আর বলে, এই ছোট্ট মেয়ে তোমাদের বান্ধবী? ওকে নিয়ে এতক্ষণ ঝামেলা করছিলে তোমরা? জায়েদের কথায় যারার ভীষণ খারাপ লাগলো। হ্যাঁ, সে দেখতে হাইটে ছোটো, কিন্তু এতটাও না। তাই বলে তাকে যে কেউ তার হাইট নিয়ে কথা বলবে? তাকে সবাই তার হাইট নিয়ে কথা শোনায়, তার আত্মীয় স্বজন, পাড়ার প্রতিবেশী আর কলেজের ফ্রেন্ডরাও। তার নাকি কখনো বিয়ে হবে না, আর তার এই হাইটের কারণে। তাকে নাকি এখনও 10 বছরে বাচ্চা বাচ্চা লাগে। সে তার সব কাজিনদের তুলনায় অনেক খাটো। তাকে এসব কথা প্রায় শুনতে হয় কারো না কারোর মুখ থেকে, যারা চোখ ঝলঝল করেছে। আর দুই একটা কথা শুনলে টুপ করে পানি গসে পড়বে। ফিহা চারিদিকে তাকিয়ে দেখে তার চোখে পানি। তার হাইট নিয়ে কথা বলায় হয়তো কষ্ট পেয়েছে। ফিহা এবার খুব রাগ দেখিয়ে জায়েদকে বলে। ফিহা বলল, এই আমার জানুকে নিয়ে একদম বাজে কথা বলবেন না আপনি। জায়েদ বলল, আরে বাবা, আমি কি বললাম আবার? আজীব, যা সত্যি তাই বলেছি আমি। ওকে তো এতক্ষণ দেখাই যাচ্ছে না তোমাদের জন্য। ফিহা বলল, বলছি না ওকে নিয়ে আর একটাও বাজে কথা বলবেন না আপনি, শয়তান লোক। জায়েদ বলল, এই মেয়ে, তুমি আমাকে শয়তান বললে? তোমাকে আমি ছাড়বো না। রোহানের এবার সত্যি অনেক বিরক্ত লাগছে এসব। জায়েদটাও হয়েছে একদম বিরক্তকর, সব সময় উল্টাপাল্টা কথা তার। এই ঝামেলা মিটানোর উদ্দেশ্যে রোহান বলল, আচ্ছা এসব বাদ দাও এখন। আমি দারোয়ান চাচাকে বলে দিচ্ছি, আর কখনো যেন তোমাদের বা তোমার বান্ধবীকে না আটকায়। হয়েছে এবার? মিম বলল, ঠিক আছে, আর ভালো করে বলে দিবেন কিন্তু। এখন আমরা আসি তাহলে। রোহান বলল, যাও তোমরা সবাই। ফিহা জায়েদের দিকে একবার তাকিয়ে বলে, আপনাকে আমি দেখে নিব। চলে যায় তারা তিনজন। সম্বন্ধী, আমাকে তোমাকে একজন মেয়ে পুরো লোক সমাজের সামনেই ঠান্ডা মাথায় থ্রেট দিয়ে গেল। বাবা যায় এসব বলে হা হা করে হেসে দেয় রোহান। ভাইয়া, আমি যদিও এখানে তোমার সম্বন্ধী হইনি, কিন্তু একদিন না একদিন হয়েই যাব ইনশাল্লাহ। তাই বলে কি না হওয়া সম্বন্ধীকে একটু সম্মান দিয়ে কথা বলতে পারবে না তুমি? পারো না তুমি? আরে সম্বন্ধী, রাগ করো কেন? আমি তো মজা করছিলাম তোমার সাথে। চলো এখন বাসার দিকে যাই, একটু রেস্ট নিয়ে আবার আসবো বিকেলে সবাইকে নিয়ে হাঁটতে। চল। যারা বাসায় এসে মন খারাপ করে বসে আছে ড্রয়িং রুমের সোফায়, না ফ্রেশ হচ্ছে না তার মায়ের কথার উত্তর দিচ্ছে, তাই এই জায়গায় বসে আছে। মার্জিয়া বেগম, কী হয়েছে যারা? এমন মন খারাপ করে বসে আছিস কেন? কেউ কিছু বলেছে? যারা নিশ্চুপ। মেয়েকে চুপ থাকতে দেখে মার্জিয়া বেগম এসে মেয়ের পাশে বসে তাকে আগলিয়ে নেন। নিজের বুকে মেয়ের মাথা রেখে পুনরায় আবার বলেন, আরে বাবা, না বলে বুঝবো কী করে আমি? কি হয়েছে তোর? আমাকে বল না মা, তোর মন খারাপ কেন? মায়ের এমন সোহাগ পেয়ে নিজেকে আর দমিয়ে রাখতে না পেরে মাকে জড়িয়ে ধরে হু হু করে কান্না করে দেয় যারা। মেয়ে কেমন হঠাৎ করে কান্না করতে দেখে বিচলিত হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে সোনা মা আমার? বল না। মাকে মায়ের বুকে মাথা টেকিয়ে বলা শুরু করে, আম্মু, আমি কি অনেক খাটো? আমাকে কি কারো চোখে পড়ে না? আমার এই হাইটের কারণে কি কখনো বিয়ে হবে না? সবাই আমাকে নিয়ে মজা করে, আমাকে নাকি দেখা যায় না কারোর সাথে দাঁড়ালে। বলো না মা, বলো, কেন সবাই আমার সাথে এমন করে? আমার তো কষ্ট হয়, তারা কি এটা বুঝে না? মেয়েকে এমন ভেঙে পড়তে দেখে মার্জিয়া বেগম আরও নিজের কাছে আগলে নেন। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, যারা মা, মানুষ আমাদের দুর্বলতার দিকেই বেশি আঘাত করে, তা জেনে হোক অথবা না জেনেই হোক। তাই বলে যে আমাদের ভেঙে পড়তে হবে তা কিন্তু নয়। মানুষ আমাদের জীবনকে ভাঙার জন্যই আসে, তা বলেই যে সবাই এক তাও কিন্তু নয়। কিছু মানুষ আমাদের জীবনকে নতুন করে সুন্দরভাবে গড়তেও আসে। আমাদের নিজেদেরকে সব পরিস্থিতির সাথে মানিয়ে নিতে হবে, নিজেকে শক্ত করতে হবে। মানুষ নরম মনের মানুষকেই বেশি আঘাত করে। সব সময় সবার কথা ধরতে নেই মা,
তুমি বুঝতে পারছো মা তোমাকে ঠিক কী বলতে যাচ্ছি? মায়ের কথা বুঝতে পারছো তুমি? এখন কান্না বন্ধ করো। তোমার তো আবার মাইগ্রেনের ব্যথা আছে, কান্না করার ফলে মাথা ব্যথা করবে। কান্না থামাও আর গিয়ে ফ্রেশ হয়ে আসো, খাবার খাবে। মায়ের এমন সান্ত্বনামূলক কথা শুনে কান্না বন্ধ করে দেয় যারা। মায়ের বক্ষপিঞ্জরে থেকে মাথা তুলে হাতের সাহায্যে চোখের পানি মুছে নিয়ে বলে, আম্মু, আমি আর অন্যের কথায় নিজেকে কষ্ট দিব না। আমি নিজেকে শক্ত করে তুলব যাতে করে অন্যের কথা শুনে আর খারাপ না লাগে। নিজেকে আরও স্ট্রং করব। তুমি দেখে নিও, আমি আর কান্না করব না। আচ্ছা, এখন গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি খাবার বাড়ছি। তার মা এমনই, এখন কি বলে ডাকে সে নিজেই বুঝতে পারছে না। একবার তুই বলে তো আরেকবার তুমি বলে। যারা আচ্ছা আম্মু বলে চলে আসে নিজের রুমে। কিছুক্ষণ রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে আসে। জুহান এখনও স্কুল থেকে বাড়ি ফিরেনি, একেবারে টিউশন পড়ে তারপর আসবে। একাই খাবার খেয়ে রুমে এসে শুয়ে পড়ে, কিন্তু তার চোখে ঘুম নেই। সবে মাত্র কলেজে ভর্তি হওয়ার পড়াশোনার এত চাপ নেই তার। একা একা শুয়ে থাকতে বিরক্ত লাগছে তার। তাই তার দুই বেস্ট ফ্রেন্ডকে ফোন লাগায়। রুহান আর জায়েদ একসাথে তাদের মধ্যকার কথা নিয়ে হাসাহাসি করে তাদের বাসায় চলে আসে। বাড়ির ভেতর ঢুকতে তাদের সামনে এসে দাঁড়ায় আরমান। তাদের এত খুশি দেখে ভ্রু কুঁচকে তাকায়। কী নিয়ে এত খুশি এরা দুজন? কী নিয়ে এত হাসাহাসি করছিস দুইজন মিলে? এত হাসি খুশি দেখাচ্ছে কেন তোদের দুটোকে? রুহান, এখন কি আমরা হাসতেও পারবো না তোর জ্বালায়? হাসলেও তোকে বলতে হবে আমরা কেন হাসছি? আজীব। আরমান বলল, এত কথা বলার মানে কি? আমি জাস্ট এমনি জিজ্ঞেস করেছি, বললে বলবি, না বললে নাই বাল। জায়েদ বলল, আরে ভাইয়া রাগ করো না, তেমন কিছু হয়নি, শুধু একটু আগে ঘাটে তিনজন মেয়ে। এক এক করে সব কথা খুলে বলে জায়েদ আরমানকে। এসব শুনে সে ঠিক বুঝতে পারছে তারা কাকে নিয়ে মজা করছে। রাগে চোখ দুটো লাল হয়ে আসছে আরমানের। তার হাফ ইঞ্চি মেয়েকে নিয়ে তারা দুজন মিলে মজা করছে। আরমান একবার রুহানের দিকে তাকায় তো আরেকবার জায়েদের দিকে। আরমানের চাহনি দেখতে কেমন যেন লাগছে তাদের কাছে। কিছু নিয়ে মনে হচ্ছে প্রচুর রেগে আছে সে। চোখ দুটো কেমন লাল হয়ে আছে। তাদের দিকে আরমানকে এমনভাবে তাকাতে দেখে জায়েদ আমতামতা করে বলে, জায়েদ ভাইয়া, তুমি আমাদের দিকে এমনভাবে তাকিয়ে আছো কেন? আমরা কি কিছু ভুল করে ফেলেছি? রোহান বলল, এই এমনভাবে আমাদের দিকে তাকাবি না, আমাদের লজ্জা করে। ভাইয়া তুমি চুপ করো তো, দেখতে পারছো না কেমন লাল চোখে তাকিয়ে আছে আমাদের দিকে? ধরতে পারলে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে। ফিসফিস করে রুহানের কানে কানে বলে জায়েদ, হ্যাঁ ভুল করেছিস, অনেক বড় ভুল করেছিস। তোরা জানিস কাকে নিয়ে মজা লুটছিস? না ভাইয়া, আমরা জানি না কে ওই মেয়ে। জায়েদ বলল, ওই মেয়ে না, বাবি বলে ডাকবি আজ থেকে তোরা দুটো। যেখানে দেখা হবে বাবি বলে ডাকবি, সুন্দরভাবে সম্মান দিয়ে কথা বলবি ওর সাথে। গরু কোথাকার, তোদের আমি পরে দেখে নিব, আগে দারোয়ানটার একটা ব্যবস্থা করতে হবে। বিকেলে সবাই তৈরি হয়ে থাকিস, ঘুরতে বের হব। জিনি আর জেরিন কেউ বলে দিস। বলে আর দাঁড়ালো না, সোজা চলে যায় রুমের দিকে আরমান। পিছনে রেখে যায় দুই আহাম্মকদের। আরমানের কথায় দুইজন আহাম্মকের মতো দাঁড়িয়ে আছে। কি বলে গেল এসব? ওই মেয়েকে তারা হঠাৎ বাবি ডাকতে যাবে কেন? কোন সুখে? ভাবনা থেকে বের হয়ে এসে রুহানকে ধাক্কা দিয়ে জাহিদ বলে, এই রুহান ভাইয়া, তুমি শুনতে পেয়েছো আরমান ভাইয়া কি বলে গেছে এসব? এই একরত্তি মেয়েকে নাকি আমরা ভাবি ডাকবো, এটাও শোনার বাকি ছিল আমাদের। রোহানের কোনো হেলদোল নেই, সে এখনও ভাবনায় মগ্ন হয়ে আছে। তাই জায়েদ এবার রোহানের কাজ জাগাতে বলে, আরে এই রোহান ভাইয়া, কথা বলছো না কেন? এমন টাঙ্কি মেরে দাঁড়িয়ে আছো কেন তুমি? কিছু তো বলো। জায়েদের দেওয়া ধাক্কায় রোহানের ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে। জায়েদের দিকে তাকিয়ে বলে, শুন জায়েদ, আমারও কোনো ভাই নাই, তোর আর আরমান ছাড়া কোনো ভাই নাই, তাহলে আমরা ওই মেয়েকে কেন ভাবি রাখতে যাব? আমি তো তাই ভাবছি রোহান ভাইয়া। রোহান কিছু একটা ভেবে হঠাৎ করে বলে ওঠে, তার মানে আরমান নিজের কথা বলে গেছে এতক্ষণ? ওই মেয়েকে কিনা আরমান পছন্দ করে? আমি তো আরমানকে ভালো ভেবেছিলাম, এখন কিনা সে এমন। ছি ছি, আমার বন্ধু হয়ে কিনা এইটুকু মেয়ের দিকে ঝুঁক দিল সে। তুমি কোন দিক দিয়ে নিজেকে ভালো মনে করো রোহান ভাইয়া? কি বলতে যাচ্ছিস তুই? আমার চরিত্র খারাপ? কেন, আমাকে কি তো ভালো মানুষ মনে হয় না? নিজেকে কত ভালো মনে করে।
এত যখন ভালো, তাহলে আমার এইটুকুনি বোনের দিকে নজর কেন দিয়েছ? আরও 1 বছর আগে সাধু পুরুষ মনে করো নিজেকে, মনে মনে কথাগুলো বলে, কিন্তু রোহানের সামনে বলার সাহস করল না। এমনিতেই তাকে কেউ সম্মান দেয় না। আরে আমি এটা কখন বললাম তোমায়? আমি জানি তুমি কতটা ভালো। রোহান কিছুটা গর্ব করে বলল, তা তো আমি জানি ব্রো, কিন্তু কথা হচ্ছে আরমান এই মেয়ের দেখা পেল কোথায়? তাই তো, এই পিচ্ছি মেয়ের দেখা পেল কোথায় ভাইয়া? শালাকে ভালো করে চেপে ধরতে হবে। এখন চল ভেতরে যাই, আবার বিকেলে বেরোতে হবে সবাইকে। হ্যাঁ হ্যাঁ চলো তাড়াতাড়ি। যে যখন পারছে এই ছোটো কপালে বড় বড় ট্রেড ঢুকে দিচ্ছে। আর ভালো লাগে না আমার আরমানরা সবাই মিলে বিকেলে ঘুরতে আসে নদীর পাড়ে। রোদ পড়ে যাওয়ায় এখন অনেক মানুষই এসেছে ঘুরতে। আরমান রোহান আগে আগে হাঁটছে, তাদের পেছনে জিনি আর জেরিন। তাদের দুজনকে গাইড করতে জায়েদ তাদের পেছন পেছন হাঁটছে। জিনি আর জেরিনের হাত শক্ত করে চেপে ধরে রেখেছে। জেরিন বারবার হাত ছুটিয়ে চাইছে রুমানাদের কাছে যেতে, কিন্তু তার বোন তাকে যেতে দিচ্ছে না। তাই মন খারাপ করে বোনের সাথে বাধ্য মেয়ের মতো হাঁটতে হচ্ছে তাকে। সেই কখন থেকে তারা হেঁটেই চলেছে, তামার কোনো নামই নেই। তাই বিরক্ত হয়ে জেরিন সবার উদ্দেশ্যে বলল, আমি আর হাঁটবো না, আমার পা ব্যথা করছে। সেই কখন থেকে শুধু হেঁটেই চলেছি, তামার কোনো নামই নেই তোমাদের। বাচ্চা মেয়েটাকে দেখিস বোঝা যাচ্ছে খুব ক্লান্ত হয়ে পড়েছে। এত হাঁটাহাঁটির অভ্যাস না থাকায় অল্পই কাহিল করে গেছে। রুহান জেরিনের দিকে এগিয়ে এসে তার সামনে দাঁড়ায়। জেরি, তোমার খুব কষ্ট হচ্ছে হাঁটতে, ভাইয়া তোমাকে কাঁধে নিব? রুহানের কথায় বা হাত ডুগিয়ে জায়েদ বলে, আর সময় তো মুখে অনেক জোর থাকে, তাহলে আজকে পায়ের জোর কোথায় গেছে তোর? জায়েদের প্রশ্ন শুনে জেরিনের সঙ্গে সঙ্গে বলে, তোমার শ্বশুর বাড়ি গেছে আমার পায়ের জোর। কি বললি তুই, পাজি মেয়ে কোথাকার? হা চুপ করতো তোরা জাহেদ, ও বাচ্চা মানুষ, আমাদের মতো এত হারতে পারে না তো সে, অল্পতেই ক্লান্ত হয়ে পড়বে, এটা স্বাভাবিক, বলল আরমান। রোহন বলল, জেরি খাম, আসো ভাইয়া, আজ তোমায় কাঁধে নিয়ে পুরো নদীর পাড় ঘুরবো। জেরিন রুহানের ডাক শুনে এক ছুটে চলে আসে রুহানের কাছে। জেরিনকে কাঁধে তুলে হাঁটা ধরে নদীর দিকে রুহান। প্রায় অনেকটা সময় ধরে তারা ঘোরাঘুরি করে সন্ধ্যার পর বাড়ি চলে আসার জন্য প্রস্তুত হয়। সারা বিকেলে সবাই ঘোরাঘুরি করে যে যার মতো। আজ 3 দিন হলো রুহান জিনিয়ার সঙ্গে কথা বলে না। আজকে একসাথে ঘুরলো, কেউ কারোর সাথে কথা বলেনি। রুহান এখন যথাসম্ভব নিজেকে জিনিয়ার কাছ থেকে দূরত্ব রাখার চেষ্টা চালাচ্ছে। আজ একবারও জিনিয়ার দিকে তাকায়নি সে। জিনিয়ার কি হয়েছে, কি পড়েছে, কেন কোনো অসুবিধা হচ্ছে কি না, এভরিথিং সব ইগনোর করে চলছে সে। রুহানের এমন ইগনোর করার বিষয়টা জিনিয়াকে খুব পীড়া দিচ্ছে। তার দিকে কোনো রকম একবারও তাকালো না সে। কেন একবার সেদে কথা বলতে আসলো না? নিজের কষ্টগুলোকে সে নিজের মাঝে দমিয়ে রাখে, কাউকে বুঝতে দেয় না তার কষ্টগুলো। তার অতীত কেন তাকে বারবার পেছনে নিয়ে আসে তার সুখগুলোকে থেকে? কবে সেই দিন আসবে সে রোহানকে জড়িয়ে ধরে বলতে পারবে তাকে ঠিক কতটা ভালোবাসে সে? আদৌ এই দিনটা আসবে তো তার জীবনে? ভাগ্য কি তাকে দিবে একটু সুখ, পাইয়ে দিবে তার ভালোবাসার মানুষকে? দুজনের মধ্যে চলেছে নীরব যুদ্ধ। কেউ কারোর সাথে কথা বলতে না পারলেও কষ্ট ঠিক দুজন সমানই পাচ্ছে। একজন নিজের ভালোবাসা বুঝতে দূরে সরে আসছে, আর একজন নিজের অতীত আর ভাগ্যের কারণ পিছিয়ে আছে। দুজন দুজনকেই ভালোবাসে ঠিকই, একজন প্রকাশ্যে তো অন্যজন অপ্রকাশিত পাবে। যারা ফোন দিয়ে তার ফ্রেন্ডের সাথে কথা বলছিল, এমন সময় তার রুমে আসে জুহান। বোনকে ফোনে কথা বলতে দেখে আর কিছু না বলে পড়ার টেবিলের চেয়ারে টান দিয়ে বসে পড়ে। জুহানকে অমন মন খারাপ করে বসে থাকতে দেখে কল কেটে দিয়ে এসে জুহানের সামনে দাঁড়ায় যারা। কি হয়েছে মির্জাফর ভাই, আমার মন খারাপ কেন তোর? এমনি বনু, ভালো লাগছে না আমার। তা না ভালো লাগার কারণটা কি শুনি? জোহান এবার তার মন খারাপ দমিয়ে রাখতে না পেরে পেটের সব কথা বলতে থাকে একটা একটা করে তার বোনের কাছে। জানো বনু, আজকে আমাদের ক্লাসের একজন মেয়ে আমাকে কালাজান বলেছে। তুমি বলো আমি কি দেখতে কালো? আমি তো রোজ আয়না নিজেকে দেখি, আমি তো সুন্দর, কত কিউট আর বিউটিফুল বয়। আর ওই মেয়ে আমাকে বড়া ক্লাসে কালাচান বলে ডেকেছে। জুহানের মুখের এক্সপ্রেশন দেখে যারা মুখ টিপে টিপে হাসে।
কেউ তাকে কালো বললে জোহান তা মেনে নিতে পারে না। জোহান দেখতে গুলুমুলু, নাদুস নুদুস দেখতে, গায়ের রং ফর্সা, একটু স্পোর্ট করলেই লাল হয়ে যায় তার শরীর। তারা 3 ভাই বোন, তার মায়ের মতো ফর্সা হয়েছে। তাদের মাও অনেক সুন্দরী, লাল টমেটোর মতো। 48 বছর বয়স এসেও এখনও বয়সের ছাপ বোঝা যায় না। আচ্ছা, কালাচান বলেছে তো কি হয়েছে? তোকে কেউ কালাচান বললেই তো তুই আর কালাচান হয়ে যাচ্ছিস না, তাই না? আপু, তুমিও আমাকে এখন কালাচান বললে? হ্যাঁ হ্যাঁ। আরে বাবা, আমি কখন তোকে কালাচান বললাম? এই তো এখন বললে যে। আচ্ছা, তাহলে এখন আমি কি করতে পারি? তুমি আমার সাথে কাল স্কুলে যাবে, গিয়ে ওই মেয়ের চুল ছিঁড়ে ফেলবে। তুমি কি আমাকে মারামারি করতে নিয়ে যাবি তোর স্কুলে? মাথা খারাপ তোর? যা এখান থেকে, মির্জাফর কোথাকার। আমাকে ফাঁসানোর ধান্দা এখন এখানে বসে। বনু প্লিজ, আমার কষ্টটা একটু বোঝার চেষ্টা করো। এই শয়তান আমাকে কালাচান বলেছে। এই তুই যাবি এখান থেকে, না হলে কিন্তু আমি মাকে ডাক দিতে বাধ্য হব। বনু প্লিজ চলো না, আমার খুব ইগোতে হার্ট হয়ে। এই তুই সুন্দর আর কালার কি বুঝিস হে? আবার বলছে ইগোতে হার্ট করেছে। অনেক বুঝি। তুমি কাল আমার সাথে যাবে? বেশ। কাল আমার কলেজে কি যাবি তুই, গাদা? একদিন না গেলে কিছু হবে না, চলো না। বেশি কিছু না, শুধু 2টা দাঁত ভেঙে দিবে, তাহলেই হবে। পাগল হয়ে গেছিস? যা এখান থেকে, মির্জাফর কোথাকার। জোহান বোনের সাথে আর পেরে না উঠে চলে আসে মায়ের কাছে। ও আম্মু, তুমি চলো তাহলে আমার সাথে। বনু যাবে না বলে দিছে, মার্জিয়া বেগম বললেন। এই তুই যাবি এখান থেকে? বাড়িতে এসে থেকে মাথা নষ্ট করে দিচ্ছে ছাগলটায়। সবার মুখে নানা শুনে রাগ উঠে যায় জোহানের। হ্যাঁ, একজন গাধা বলবে আর একজন ছাগল বলবে। সব পশু আমাকেই বানিয়ে দিচ্ছে তোমরা দুজন মিলে। তাহলে বাড়ির সামনে একটা চিড়িয়াখানা সাইনবোর্ড লাগিয়ে দাও, সবাই এসে আমাকে দেখে যাবে। কেউ আমার কষ্ট বুঝে না, কাউকে যেতে হবে না। আমি কাল গিয়ে ওই মেয়ের সব চুল ছিঁড়ে ফেলবো। বাচাল ছেলে, যা এখান থেকে গিয়ে পড়তে বস। পরে তো নাই, শুধু আজে বাজে কাজের বেলায় ওস্তাদ। ধামকি করে ঘরে পাঠায় দেয় জোহানকে। তা না হলে বসে বসে মাথা নষ্ট করে ফেলবে আজগুবি কথা বলে। রাতে পেরিয়ে ভোরের আলো ছড়িয়ে পড়েছে ধরণীতে অনেক আগে। সকাল 7টা বাজে। যারা এখনও বিছানায় শুয়ে আছে। মার্জিয়া বেগম একটু পরপর এসে ডেকে যাচ্ছে, কিন্তু তার ওটার কোনো নামগন্ধই নেই। সেই কখন থেকে ডাকছেন তিনি, কিন্তু তার মেয়ে বলে আবার ঘুমিয়ে পড়ছে। এবার তিনি বেজায় বিরক্ত হয়ে যারাকে ডাকাতে বলেন, এই জমিদারের বাচ্চা, সকাল 7টা বাজে, এখনও ঘুমাচ্ছিস? ওঠ তাড়াতাড়ি, কলেজে যেতে লেট হয়ে যাবে আবার। আম্মু, জমিদাররাই তো বেশি বেলা করে ঘুমায়। তুমি যখন জমিদার বলেইছ, তাহলে আর একটু কতক্ষণ ঘুমাই। যাও তো এখান থেকে। আমার সাদের ঘুমের সাথে মির্জাফরগিরি না করে। মার্জিয়া বেগম বললেন, কি আমি মির্জাফর? আজকে ইচ্ছে মতো দিব তোকে, পাজি মেয়ে কোথাকার। এই জোহান, আমার ওই স্পেশাল রিমান্ড থিওরিটি কাটাটা কোথায় রে? যেটা দিয়ে তোদের দুইটাকে মাঝে মাঝে থেরাপি দেই আমি। তাড়াতাড়ি নিয়ে আয়, একজনের জমিদারগিরি চুটাতে হবে।